সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে শ্রোতা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন। এছাড়া আরও অভিনন্দন জানাচ্ছি যারা ইউটিউব ফেসবুকে আমার ক্লাসটি দেখবে, তাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক চড়াই উতরাই পার করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এখনো একাদশ শ্রেণীর কিয়দংশ এবং দ্বাদশ শ্রেণীতে এ পর্যন্ত সরাসরি ক্লাস করতে পারছি না। তোমাদের মন্দ ভাগ্য। পৃথিবীর সারা বিশ্বের জনগণ এখন কোভিড-19 ভয়ে ভীত এবং ইতিমধ্যেই হয়তো বিভিন্ন দেশে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং এটা ব্যবহারও হচ্ছে, অনেকে টিকা নিচ্ছেন। আমাদের দেশে হয়তো কিছুদিন সময় লাগবে, এই জন্য তোমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং টিকা আসলেই যে কোভিড-19 চলে যাবে এরকম নয়। এটি একটি ভাইরাস, এটি পরিবেশ পরিস্থিতিতে থাকবে এবং পরিবর্তিত হবে। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে। সচেতন থেকে যেভাবে কোভিড-19 থেকে রক্ষা পাওয়া যায় সেই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। আমরা বারবার হাত ধোয়ার ব্যবস্থা করব, পরিষ্কার পরিচ্ছন্ন চলব। হাট বাজারে গেলে এসে গোসল বা স্নান করব। এরপরে আমরা লেবু পানি পান করব, গরম পানি পান করব, উষ্ণ পানি, যাতে শ্বাসের কোনো সমস্যা না হয় সেদিকে ভিটামিন সি জাতীয় ফলমূল খাবো এবং ভালো পুষ্টিকর খাবার গ্রহণ করব। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, নিম সাবান ব্যবহার করব। এগুলির মাধ্যমে আমাদের কিছুটা ভাইরাস, ফাঙ্গাস এগুলি থেকে রক্ষা পাওয়া যাবে। এরপরে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা মাদক থেকে দূরে থাকব। মাদক শরীরের ক্ষতি করে এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জেনে অন্যকে যাতে এর দ্বারা প্রভাবিত হতে না পারে সেটা নিশ্চিত করব। নিজেকে রক্ষা করব এবং যারা এখন দ্বাদশ শ্রেণীতে আছো, তোমরা অনেক তরুণ, তোমরা উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে আসছো, সামনে পরীক্ষা দিয়ে কেউ উচ্চ শিক্ষা গ্রহণ করবা, আর কেউ হয়তো কাজে লেগে পড়বে। কিন্তু এর জন্য আমাদেরকে আমাদের চরিত্র সমুন্নতকরণ এবং আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া এবং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে আমরা যোগ দিয়ে আমাদের নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলব। ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের উপস্থাপনায় আসি। সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, তারিখ 11/1/2021। বিষয় শিরোনাম নিয়ন্ত্রণ, অধ্যায় 10, পাঠ শিরোনাম
নিয়ন্ত্রণের নীতিমালা। পাঠ উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। পাঠের শিকনফল: 1 নাম্বার, নিয়ন্ত্রণের নীতি সম্পর্কে জানতে পারবো। 2 নাম্বার, এর নীতিমালা শনাক্ত করতে সক্ষম হব। 3 নাম্বার, এর প্রায়োগিক দিক চিহ্নিত করতে পারবো। 4 নাম্বার, নিয়ন্ত্রণের নীতিমালা বর্ণনা করতে এবং বুঝতে সক্ষম হব। নিয়ন্ত্রণের নীতিমালা, আসলে নীতি মানে কি? নীতি মানে আদর্শ। কিছু আদর্শ যেটাকে সামনে রেখে যে কোনো কাজের একটি আদর্শ স্বতঃসিদ্ধ কিছু নিয়ম রয়েছে, যে নিয়ম অনুসরণ করে সেই কাজটি সম্পাদন করতে হয়। নিয়ন্ত্রণও হচ্ছে নিয়ন্ত্রণের নীতি মানে নিয়ন্ত্রণ পরিচালনা করার কিছু আদর্শ। সেই আদর্শগুলো সামনে রেখে নিয়ন্ত্রণ পরিবর্তিত হয়ে থাকে। আমরা জেনেছি পূর্বে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি, নিয়ন্ত্রণের গুরুত্ব কি সে সম্পর্কে। আর নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হলো একটি সংশোধনমূলক ব্যবস্থাপনা প্রক্রিয়া, যে বিভিন্ন রকমের কাজ রয়েছে, তার মধ্যে সর্বশেষ কাজ হলো নিয়ন্ত্রণ। আর সর্বপ্রথম কাজ হলো পরিকল্পনা অনুযায়ী কাজটি হচ্ছে কিনা পর্যবেক্ষণ পূর্বক সম্পাদিত কাজ মূল্যায়ন করে, সম্পাদিত কাজ শনাক্ত করে, নির্ধারণ করে, সেটাকে মূল্যায়ন করে, যে অসম্পাদিত কাজ থাকবে তার বিচ্যুতি নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের বেশ কিছু নীতি রয়েছে। সেই নীতিগুলো অনেকটা ব্যবস্থাপনা নীতির মতোই। আমরা ব্যবস্থাপনা নীতি যেগুলো পড়েছি তার অধিকাংশই আবার নিয়ন্ত্রণের নীতির মধ্যে রয়েছে। তো আমরা ব্যবস্থাপনার নীতিগুলো ভালো করে পারলেই আমরা নিয়ন্ত্রণের নীতিগুলো পারবো। আর এই নীতিগুলো থেকেই এগুলোর ব্যাখ্যা দিতে পারলে, যতভাবে বুঝলে, তাহলে এরপরে এটার থেকে অনুধাবন এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসলে নীতি থেকে, তাহলে এটার ব্যাখ্যা আমরা প্রথমে বুঝতে হবে, শনাক্ত করতে হবে, এরপরে এর ব্যাখ্যা দিতে শিখতে হবে। প্রথম নীতি হলো সরলতার নীতি। নিয়ন্ত্রণের অন্যতম একটি নীতি হলো সরলতার নীতি। এই নীতি অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী কাজটি হচ্ছে কিনা সরলভাবে বিভিন্ন সরলরৈখিক যে সমস্ত ব্যবস্থাপক রয়েছেন তারা তার অধস্তন কর্মীদের পর্যবেক্ষণের মাধ্যমে সেটা নিশ্চিত করবেন। আর যেই নীতিতে পর্যবেক্ষণ করবেন সেটি হচ্ছে সরলতার নীতি। তাহলে সরলতা, একটি প্রতিষ্ঠান ঊর্ধ্বতন থেকে অধস্তনের নিকট তার কর্তৃত্ব প্রবাহ নেমে আসে, সেই অনুযায়ী সে কর্তৃত্ব বলে ঊর্ধ্বতন অধস্তনকে বিভিন্ন কাজ সম্পর্কে জবাবদিহিতা করে এবং দায় দায়িত্ব বুঝিয়ে দেন, এবং কোনো কাজে দায়ী হলে সে বিষয়ে তাকে সতর্ক করেন। তাহলে এই নীতি হলো নিয়ন্ত্রণের অন্যতম একটি নীতি, সরলতা নীতি। এরপর হলো উপযুক্ততার নীতি। নিয়ন্ত্রণ আরেকটি অন্যতম নীতি হলো উপযুক্ততার নীতি, অর্থাৎ যেখানে যেরকম ক্ষমতা কর্তৃত্ব প্রয়োজন সে অনুযায়ী ক্ষমতা কর্তৃত্ব দিতে হবে। যদি সেক্ষেত্রে বেশি কম হয় তাহলে বেশি হলে ক্ষমতার অপব্যবহার হবে, কম হলে সে কার্য সম্পাদন করতে সক্ষম হবে না। এই নীতি হলো উপযুক্ততার নীতি। 3 নাম্বার হলো নমনীয়তার নীতি। যে কোনো নিয়ন্ত্রণের যে নীতিগুলো গ্রহণ করা হয় সেই নীতি যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, যদি পরিবর্তনের কোনো বিকল্প রাখা হয়, তখন নিয়ন্ত্রণের সেই নীতিকে বলা হয় নমনীয়তার নীতি। তারপর হলো বাস্তবতার নীতি।
যে বিষয়টি পরিকল্পনা করা হবে সেটা বাস্তব হতে হবে। অবাস্তব কোনো বিষয়ে যদি পরিকল্পনা করা হয় সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ সেখানে অনেক নিয়ন্ত্রণ নিলেও পদক্ষেপ নিলেও কিন্তু কাজটি বাস্তবে পরিগণিত হয় না, সেখানে বিচ্যুতি নির্ণয় হবে কিন্তু বিচ্যুতির কারণও বের করা যাবে না। তাহলে নিয়ন্ত্রণের এই নীতি হলো বাস্তবতার নীতি, মানে বাস্তবতার নিরিখে পরিকল্পনা করলে এবং সেটি যদি বাস্তবায়িত হয় এবং সেখান থেকে বিচ্যুতি বের করে যদি কারণ নির্ণয় করা হয় তখন তাকে সেই নীতিকে বলা হয় বাস্তবতার নীতি। আর উদ্দেশ্যমুখিতার নীতি, ব্যবস্থাপনার যে কোনো একটি কাজের একটি উদ্দেশ্য থাকে। পরিকল্পনা করা হলেও সেখানে কি জন্য পরিকল্পনা করা হচ্ছে তার উদ্দেশ্য ঠিক করতে হয়। যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষামূলক একটি প্রতিষ্ঠান হলে সেখানে ভালো শিক্ষা দান করা হবে এ ধরনের একটি উদ্দেশ্য থাকতে পারে। আবার উৎপাদনমুখী প্রতিষ্ঠান হলে ভালো মানের পণ্য উৎপাদন করা হবে এবং সারা দেশের ভোক্তাদের পণ্য সরবরাহ করা হবে, এ ধরনের একটি লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য অনুযায়ী কাজ করতে হয়। তারপরে সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তখন নিয়ন্ত্রণ গিয়ে কাজ করায়। তাহলে নিয়ন্ত্রণ উদ্দেশ্যমুখী হইতে হবে। নিয়ন্ত্রণ বিষয়টা যে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে যে উদ্দেশ্যে সে উদ্দেশ্যকে সামনে রেখে নিয়ন্ত্রণ পরিচালিত হবে। এই নীতিকে বলা হয় উদ্দেশ্যমুখিতার নীতি। আরেকটা হলো মিতব্যয়িতার নীতি। যে কোনো পরিকল্পনা গ্রহণ করা হলে সেটা বাস্তবায়িত হতে গিয়ে যে কাঁচামাল ব্যবহার হবে সেটা স্বল্প পরিমাণ অর্থাৎ যথোপযুক্ত পরিমাণ কাঁচামাল ব্যবহার করে সঠিক সময়ে সঠিক ব্যবহারের মাধ্যমে অপচয় না করে সেটাকে বাস্তব রূপ দেওয়ার নাম হলো মিতব্যয়িতা। মিতব্যয়িতার নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি অন্যতম নীতি। এর মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায় এবং মান বৃদ্ধি পায়, কাজের মান বৃদ্ধি পায় এবং খরচ কম লাগে। 7 নম্বর গ্রহণযোগ্যতার নীতি। নিয়ন্ত্রণের এটি অন্যতম একটি নীতি। যে ব্যবস্থা পরিকল্পনা করা হবে সে পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দিয়ে নিয়ন্ত্রণ পর্যন্ত নিয়ে যাওয়া। সেক্ষেত্রে সব স্তরের কর্মকর্তা কর্মচারী এই নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণযোগ্য হইতে হবে। সবার নিকট গ্রহণযোগ্যতার মাধ্যমে এই নীতিটা নিয়ন্ত্রণ রূপরেখাটা ভালোভাবে কার্যকর হবে। তারপরে 8 নম্বর ত্রুটি নির্ণয় ক্ষমতার নীতি। নিয়ন্ত্রণ ব্যবস্থায় সম্পাদিত কাজ পরিমাপ করে তারপরে আদর্শ মানের সাথে তার তুলনা করে বিচ্যুতি নির্ণয় করা হয়। তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষেত্রে কোনো প্রকার কাজের যদি ভুলভ্রান্তি হয় সেটা তড়িৎ গতিতে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যদি ত্রুটিটা নির্ণয় করা সম্ভব হয় তখন সেই নিয়ন্ত্রণ নীতিটা একটা আদর্শ নীতি হিসেবে কাজ করে। তাহলে ত্রুটি নির্ণয় ক্ষমতা যদি না থাকে নিয়ন্ত্রণে তাহলে সেই নিয়ন্ত্রণটা ভালোভাবে কার্যকর হয় না, প্রতিষ্ঠানের এটা মঙ্গল অথবা প্রতিষ্ঠানের অনুকূলে সেটা কাজ করতে পারে না। সেই জন্য ত্রুটি নির্ণয় ক্ষমতা নিয়ন্ত্রণের অন্যতম একটি নীতি। তারপর হলো সংশোধনী নির্দেশনার নীতি। নিয়ন্ত্রণ ব্যবস্থায় যা পরিকল্পনা করা হয় এবং সেই ক্ষেত্রে একটি আদর্শ মান নির্ধারণ করে আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করে বিচ্যুতি নির্ণয় করা হয় এবং বিচ্যুতি নির্ণয় করলে কি কারণে বিচ্যুত হয়েছে, কাজটা কম হয়েছে অথবা বেশি সম্পাদন হলে তো কোনো প্রশ্ন নাই, কম সম্পাদিত হলে কাজের টার্গেট যদি অর্জিত না হয় তাহলে সেই ক্ষেত্রে কেন অর্জিত হয় না সেটা বের করে তার কারণগুলোর সমাধান করা হয়। এটাকে বলা হয় সংশোধনী। অর্থাৎ সংশোধনী ব্যবস্থার মাধ্যমে
পরবর্তীতে আবার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেটা ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলোর মাধ্যমে পরে আবার সেটা নিয়ন্ত্রণে এসে পৌঁছায়। তারপর হলো 10 নম্বর ব্যাপকতার নীতি। প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন থেকে একেবারে অধস্তন পর্যন্ত সর্বোপরি নিয়ন্ত্রণ ব্যবস্থা একইভাবে কার্যকর করার নাম হলো ব্যাপকতার নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বস্তরে যাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে সেই বিষয়ে খেয়াল রাখে যে নীতি নির্ধারণ করা হয় নিয়ন্ত্রণের জন্য, সেটি হচ্ছে ব্যাপকতার নীতি। এরপরে ব্যতিক্রমের নীতি। কিছু কিছু বিষয় রয়েছে নিয়ম অনুযায়ী চলে না, নিয়মের বাইরে গিয়ে হইতে হয়, সেক্ষেত্রে তাকেই বলা হয় ব্যতিক্রম। তাহলে যে যে বিষয়গুলো নিয়মের মাধ্যমে সম্পাদিত করা সম্ভব নয়, সেক্ষেত্রে ব্যতিক্রম কি কি রয়েছে সেটা বের করে নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হলো ব্যতিক্রমের নীতি। এরপরে পরবর্তী লাস্ট নীতিটা হলো দক্ষতার নীতি। অর্থাৎ দক্ষতা হচ্ছে অত্যন্ত যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যাতে তারা দক্ষভাবে এক একটা বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে, সেটা নিয়ন্ত্রণ ব্যবস্থায় যদি নির্ধারিত হয়ে থাকে তখন নিয়ন্ত্রণের সে নীতিকে বলা হয় দক্ষতার নীতি। অর্থাৎ একজন ব্যক্তি, এটা বিশেষায়নের নীতির মতোই, একজন ব্যক্তি যদি একটি কাজ অনেক দিন করতে থাকে, সেই কাজ সম্পর্কে অত্যন্ত মিতব্যয়তার সাথে স্বল্প কাঁচামাল ব্যবহার করে অপচয় না করে সেই বিষয়টি সে করতে পারে, তাহলে সে একই কাজ অনেকদিন করার পরে তো দক্ষ হয়ে ওঠে। তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি ওই ধরনের বিষয়টি অন্তর্ভুক্ত হয় এবং প্রত্যেক কর্মী যদি তার কাজে দক্ষ হয়ে যায়, তাহলে ওই নীতিকে বলা হবে যে দক্ষতার নীতি। তো আমরা প্রায় ক্লাসের শেষের দিকে এসেছি। আমরা আমাদের বিষয়গুলো আবার একটু দেখব। তাহলে আমরা আমাদের একটু পর্যালোচনা করে দেখতে পারি যে নীতি হলো একটা আদর্শ। নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে আদর্শকে সামনে রেখে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা পরিচালিত ও পর্যালোচিত হয়ে থাকে তাকে বলা হয় নিয়ন্ত্রণের নীতি। নিয়ন্ত্রণের প্রথম নীতি হলো সরলতার নীতি। একটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন অধস্তনকে এর উপর তার কর্তৃত্ব প্রয়োগ করবে এবং অধস্তন ঊর্ধ্বতনের কাছে তার জবাবদিহিতা করবে। এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামোর যে নীতি, এটা হলো সরলতার নীতি। সরলভাবে এরকম কর্তৃত্ব অধস্তনের কাছ থেকে আসে এবং জবাবদিহিতা উপরের দিকে সরলরেখা বরাবর ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি থাকতে হয়। তাহলে নিয়ন্ত্রণের এই নীতিকে বলা হয় সরলতার নীতি। প্রতিষ্ঠানের ঊর্ধ্বস্তর থেকে অধস্তন পর্যন্ত যেখানে যে ক্ষমতা কর্তৃত্ব যে পরিমাণ দরকার, সে পরিমাণ কর্তৃত্ব ক্ষমতা দেওয়া হলো উপযুক্ততার নীতি। অর্থাৎ যেখানে যেরকম ক্ষমতা কর্তৃত্ব দরকার সেখানে সে পরিমাণ প্রয়োগ করার নীতিকে বলা হয় উপযুক্ততার নীতি। এটার বেশি হলে ক্ষমতার অপব্যবহার, কম হলে সেটা ক্ষমতা কর্তৃত্বের অভাবে সেটা করা সম্ভব হবে না। তারপর হলো নমনীয়তার নীতি। পরিবর্তিত পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা পরিবর্তন করা হয়, করে যদি কার্য সচল রাখা হয়, সেই নীতিকে বলা হয় নমনীয়তার নীতি। আর প্রতিটি পরিকল্পনা নিয়ন্ত্রণের শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসে পৌঁছায়। তো পরিকল্পনাটা যদি বাস্তবতা থাকে,
অবাস্তব কোনো বিষয়ে পরিকল্পনা করলে সেটা নিয়ন্ত্রণ পর্যন্ত পৌঁছিয়ে আনা সম্ভব নয়। তাহলে পরিকল্পনা নেওয়া উচিত বাস্তবতার নিরিখে এবং সেটি নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত আসতে আসতে সেটি যদি বাস্তবমুখী হয় তাহলে সেটি বাস্তবে রূপায়িত হয়। আর অবাস্তব বিষয় হলে পরিকল্পনার মধ্যেই থেকে থাকে, সেক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ পর্যন্ত আসে না। তারপর হলো প্রতিষ্ঠানের যে একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে, প্রত্যেক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা উদ্দেশ্যমুখী হওয়া দরকার। তারপরে ঊর্ধ্বতন অধস্তন যে কর্ম সম্পাদন করবে সর্বক্ষেত্রে যখন যেন স্বল্প এবং কাঁচামাল ব্যবহার করে, সময় ব্যবহার করে, অপচয় না করে যদি উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা হয়, সেই নীতিকে বলা হয় মিতব্যয়িতার নীতি। এরপরে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা সর্বস্তরে যাতে গ্রহণযোগ্য হয়, সেই সকল কর্মচারী কর্মকর্তা নিকট যদি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় হয়, তখন তাকে বলা হয় গ্রহণযোগ্যতা নীতি। সবার কাছে সেটি গ্রহণযোগ্য হতে হবে। অনেক ব্যবস্থা রয়েছে যেটা সবাই সহজে গ্রহণ করতে চায় না, তাহলে সেই ক্ষেত্রে সেটি যদি গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে সেটা সুফল আনতে পারে না। এরপরে ত্রুটি নির্ণয় ক্ষমতার নীতি। প্রত্যেক নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি তড়িৎ গতিতে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করার যদি সম্ভব হয়, তখন সেটি আদর্শ একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে ত্রুটি বিচ্যুতি নির্ণয় ক্ষমতার নীতি হলো একটি নিয়ন্ত্রণের অন্যতম একটি নীতি। সংশোধনী নিয়ন্ত্রণ নির্দেশনার নীতি, যে নির্দেশনার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে বিচ্যুতির কারণ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু ঊর্ধ্বতন অধস্তনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর থাকে। তাহলে সংশোধনী নির্দেশনার অন্যতম নির্দেশনার নীতি নিয়ন্ত্রণের আরেকটি নীতি। আর নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে সর্বোপরি সব প্রতিষ্ঠানের সর্বস্তরে কার্যকর থাকে, সেই নীতি হলো ব্যাপকতার নীতি। আর প্রতিষ্ঠানের নিয়মের মাধ্যমে অনেক কাজ সম্পাদন করা সম্ভব নয়। নিয়মের বাইরে যে সমস্ত কাজ রয়েছে, সে কাজকে কিভাবে সম্পাদন করা যাবে সেটি যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়, তখন তাকে বলা হয় ব্যতিক্রমের নীতি। আর প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী যাতে তার স্ব অবস্থানে একটি কাজ করতে গিয়ে সে যদি দক্ষ হয়ে উঠে, সেই ব্যবস্থাকে বলা হয় নিয়ন্ত্রণের সেই ব্যবস্থাকে বলা হবে নিয়ন্ত্রণের দক্ষতা নীতি। তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে নীতিগুলো রয়েছে, সেই নীতিগুলো যে নীতিগুলোর বর্ণনা দেওয়া হলো, সেই নীতিগুলো বিশেষভাবে পরিলক্ষিত হয়। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অন্য যে কোনো যুক্তিসঙ্গত নির্দেশনা আর নীতি থাকতে পারে। তো আমরা পাঠের শেষ দিকে এসেছি। পাঠ শেষ করার আগে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা একটু পড়ালেখা করো, যেহেতু তোমাদের একটা টেন্টেটিভ ডেট রয়েছে পরীক্ষার। অগাস্ট, সেপ্টেম্বর, জুলাই অগাস্টে মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। এর পূর্বে যদি কলেজ খুলে যায়, তাহলে মার্চের দিকে কলেজ খুললে একটা পরীক্ষা হবে, প্রি টেস্ট, এরপর হয়তো টেস্ট হবে। তোমরা এর জন্য সার্বিক প্রস্তুতি নাও, বইয়ের আগাগোড়া পড়ে ফেলবে এবং প্রত্যেক যে সমস্ত ব্যবহারিক হিসাব বিজ্ঞান, তারপরে ফিনান্স এরকম বিষয় রয়েছে, অঙ্কের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো বুঝে বুঝে তোমরা খাতায় করে ফেলবে, অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে উদাহরণের পরিপ্রেক্ষিতে। যাদের কাছাকাছি অনেক শিক্ষক নাই, তাহলে তো এখন তোমরা নিজে নিজে পড়তে হবে। সেজন্য কিছু ইউটিউবে দেখবে, বিভিন্ন বিষয়গুলো চার্জ করে দেখবে, সেখানে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো
থেকে তোমার প্রয়োজনীয় ক্লাসকে চয়ন করে অন্যান্য জায়গায় ইউটিউব থেকে নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন করবে, তাহলে দেখবেন নেটের মধ্যে সব অঙ্কগুলোর সমাধান রয়েছে। আর তোমরা যদি মনে করো যে আমার ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগছে, তাহলে তোমার লাইক শেয়ার করে জানিয়ে দেবে এবং কমেন্টস করবে। তোমাদের প্রয়োজনীয় ক্লাস লাগলে সে কমেন্টসে জানিয়ে দেবে আমার এই ক্লাসটি লাগবে, আমরা সেভাবে উপস্থাপন করব। আমরা আস্তে আস্তে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তার প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক উদ্দীপকের মাধ্যমে আমরা ক্লাস উপস্থাপন করব। আমরা 4 জনেই মোটামুটি ক্লাস নিচ্ছি। তোমাদের অনলাইনে আসো, তোমরা ক্লাস করো, ক্লাস করলে তোমরা উপকৃত হবে। আমাদের সরাসরি দেখা না হলেও ক্লাসে আমাদের ক্লাসগুলো যদি দেখো, আমাদের নির্দেশনাগুলো যদি ফেসবুক ইউটিউবে দেখো, তাহলে আমাদের মনে করবে যে স্যার আমাদের কাছে রয়েছেন। সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। স্রষ্টা তোমাদের কল্যাণ করুন।